আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এবং খুবই প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, উনি এই সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা। তিনি গিয়েছিলেন সুইজারল্যান্ডের জেনেভাতে। ওখানে একটা মিটিংয়ে উনি অংশ নিয়েছিলেন এবং সেখান থেকে উনি যখন ফ্রান্সের দিকে রওনা হন তখন জেনেভা এয়ারপোর্টে উনি হেনস্থার শিকার হন। হেনস্থা মানে কিছু লোক ওনার গতিরোধ করেছিল। যখন উনি দূতাবাসের গাড়ি থেকে নেমে এয়ারপোর্টে ঢুকবেন আর কি, এই সময় এয়ারপোর্টের সামনে কিছু লোক ওনার গতিরোধ করেন এবং ওনাকে নানা রকম প্রশ্নে জর্জরিত করেন। নানা রকম প্রশ্ন ওনাকে করা হয় এবং এক পর্যায়ে এটা একটা ভিডিও এরই মধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি। প্রায় 5 মিনিটের ভিডিও আমি দেখেছি। সেখানে ওনাকে নানা রকম প্রশ্ন করা হচ্ছিল, কোনো প্রশ্নই সুনির্দিষ্ট নয়, একজনের পর একজন সমানে প্রশ্ন করছে এবং উনি উত্তর দিচ্ছিলেন এবং এক পর্যায়ে তর্কাতর্কি হচ্ছিল। এক পর্যায়ে কেউ বোধহয় ওনার গায়েও হাত দিয়েছিলেন, যে কারণে আসিফ নজরুলকে আমি বলতে শুনেছি, উনি বলেছেন যে গায়ে হাত দিচ্ছেন কেন। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটা আপনারা কেমনভাবে দেখেন? দেখেন, যারা এখানে এসেছিলেন, যারা ওনার গতিরোধ করেছিলেন, এটাতে বিশাল কোনো মব, অনেক লোকজন এসেছিল স্বতঃস্ফূর্তভাবে, তা কিন্তু নয়। যারা এসেছিলেন তারা প্রায় সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এবং আমি একটা পত্রিকা দেখলাম, সেখানে বলা হয়েছে যে ভিডিওটিতে দেখা যায় একজন লোক আসিফ নজরুলকে ঘিরে ধরেছেন, তার সঙ্গে উত্তেজিত ভাষায় তর্ক করছেন, বারবার প্রশ্ন করছেন, আপনি মিথ্যা বলছেন। এবং এক পর্যায়ে হেনস্থাকারীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেন। এবং ওখানে ওই রিপোর্টে আরও বলা হয়েছিল এই হেনস্থাকারীদের মধ্যে ওখানে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার এবং সাধারণ সম্পাদক শ্যামল খান উপস্থিত ছিলেন। তার মানে পুরো বিষয়টাই কিন্তু পলিটিক্যাল। মানে আওয়ামী লীগের কিছু কর্মী যারা নাকি সুইজারল্যান্ডে থাকেন, অথবা সুইজারল্যান্ড শাখা আওয়ামী লীগের কর্মী যারা, তারা সেখানে এসেছিলেন ওনাকে এরকম অপদস্থ করার জন্য অথবা ওনার কর্মকাণ্ডে বাধা দেওয়ার জন্য। ঘটনাটা এভাবে ঘটেছে। এই ঘটনা ঘটার পর এর পার্শ্ব প্রতিক্রিয়া কী হয়েছে সেটা আমি বলতে চাচ্ছি আপনাদেরকে একটু। আমি এই ভিডিওটা, বেশ কয়েকটা ভিডিও ফুটেজ আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি, ইউটিউবে। কে কার আগে দেবেন তার একটা কম্পিটিশন, এবং আগে দেওয়ার মাধ্যমে বেশি মানুষকে দৃষ্টি আকর্ষণ করা, ভিউ পাওয়া, এটা একটা কম্পিটিশন আমি দেখেছি। এটা হতে পারে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। তারপরে যে জিনিসটা আমি দেখলাম, সেই জিনিসটা হলো এটা নিয়ে ফেসবুকে খুব চিহ্নিত যারা আওয়ামী লীগ করেন এমন কিছু লোকের স্ট্যাটাস, এবং আমি সবার নাম বলতে চাই না, আমি একজন দুজনের নাম বলবো। অনেকে আমাদের বাংলাদেশে অবস্থান করেন, অনেকে এমন আছেন এক ধরনের ব্যঙ্গ করে যে ওনাকে মৃদু হেনস্থা, আরেকজন বলছেন মৃদু অপদস্থ, আরেকজন বলছেন তীব্র, মানে নানা রকম ভাষায় এটাকে তারা এক ধরনের বিকৃত আনন্দ লাভের চেষ্টা। তবে আমি যে জিনিসটা নিয়ে বলবো, আওয়ামী লীগের আরেকজনের কথা বলবো। উনি বিদেশে থাকেন, কিন্তু উনি একজন একসময় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে একজন টিচার ছিলেন, আরিফা রহমান রুমা। তো উনি মানে একটা কমেন্ট করেছেন ফেসবুকে, আমি এই কমেন্টটা পড়তেই চাই। উনি লিখেছেন, সুইজারল্যান্ডে জনরোষের শিকার ধূর্ত, ভণ্ড, মিথ্যাবাদী আসিফ নজরুল, 26 লক্ষ ভারতীয় চাকরিজীবীর প্রবর্তক। এই লোক ক্ষমতা দখলের পর একজন ভারতীয়কেও অবশ্য চাকরিচ্যুত করেননি। একজন শিক্ষক হয়েও সাধারণ মানুষ সহ ছাত্রছাত্রীদের ক্রমাগত প্রতারিত করে গেছেন। এই দখলবাজদের প্রতি মাত্র 3 মাসেই মানুষের যে ঘৃণা আর ক্ষোভ জমেছে তার নজিরও বিরল। আপনারা বিরলভাবেই অসম্মানিত হবেন। এই হলো আরিফা রহমান ও রুমার ফেসবুক স্ট্যাটাস। আরিফা রহমান রুমাকে, উনি একসময় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন টিচার ছিলেন। তারপরে উনি সরকারের ফরেন মিনিস্টার অফ ফরেন, মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ডিরেক্টর হয়েছিলেন রাজনৈতিক বিবেচনায়। এবং তারপর রাজনৈতিক বিবেচনাতেই উনি ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর পদে ছিলেন, মানে আওয়ামী লীগ সরকার যতদিন ছিল। উনি পারিবারিকভাবেও
গোপালগঞ্জের অধিবাসী, গোপালগঞ্জে জন্ম, পারিবারিকভাবেও শেখ হাসিনার পরিবারের সঙ্গে উনি এক ধরনের সম্পৃক্ত। কাজে এই সমস্ত পুরস্কারগুলো অবধারিতই ছিল। তো উনি এখন পদচ্যুত। তো উনি এই যে কথাগুলি লিখেছেন যেগুলো, এখানে কিন্তু দু একটা কথা আমি বলবো যে এখানে ওনার যে ক্ষোভ, খুব স্বাভাবিক। উনি মানে যে ধরনের পদে ছিলেন, এই ধরনের পদে তো ওনার যাওয়ার কথা ছিল না, পলিটিক্যাল এই অ্যাফিলিয়েশন না থাকলে, রাজনৈতিক এই যোগাযোগটুকু না থাকলে ওনার এই পদে যাওয়ার কোনোই কারণ ছিল না। তারপর উনি গিয়েছেন, রাজনৈতিক সুবিধা পেয়েছেন, নানা রকমভাবে সম্মানিত হয়েছেন। এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, উনি হয়েছেন, আমি কি করব, এটা হতেই পারেন। এবং সে কারণে উনি আসিফ নজরুলের উপর ক্ষুব্ধ হতে পারেন, সেটাও সম্ভব। আমার বক্তব্য ওরা এখান থেকে দু ধরনের। এক ধরনের বক্তব্য হলো উনি যে কথাটা বলেছেন একটা, যে 26 লক্ষ ভারতীয় চাকরিজীবীর প্রবর্তক, এই কথাটা কিন্তু আমি মনে করি উনি যেটা বলেছেন তার একটা জবাব আমি মনে করি এই সরকারের পক্ষ থেকে অথবা ডক্টর আসিফ নজরুলের পক্ষ থেকেও আসা উচিত। আসিফ নজরুল সাহেব কিন্তু বলেছিলেন যে দেশে নাকি 26 লক্ষ ভারতীয় চাকরি করেন। এই কথাটাই যে উনি ইঙ্গিত করেছেন যে আপনি যে বললেন যে 26 লক্ষ ভারতীয় এই দেশে চাকরি করে, তাদের কারোই তো আপনি চাকরিচ্যুত করলেন না, মানে তাহলে কি আপনি তথ্যটা ভুল দিয়েছিলেন? হতে পারে, কিন্তু মানুষের অনেক সময় ভুল ভ্রান্তি হতে পারে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। যদি ভুল হয়, ভুল স্বীকার করাটাই ভালো আমি মনে করি। আসিফ নজরুল সাহেবকে এই ভুলটা আমি কখনো স্বীকার করতে দেখিনি। আমার মনে হয় ওনার ভুলটা স্বীকার করা উচিত ছিল, যে ওনার একটা ব্যাখ্যা অন্তপক্ষে দেওয়া উচিত। এই ক্ষেত্রে মানুষ তো ভুলে যায় না, আপনি যতক্ষণ পর্যন্ত ব্যাখ্যা না দিবেন মানুষ কিন্তু এই কথাগুলি বলতেই থাকবে। কাজে আমি মনে করি ওনার একটা ব্যাখ্যা দেওয়া উচিত। কিন্তু পাশাপাশি এই যে ওনাকে অপদস্থ করার চেষ্টা, হেনস্থা করার চেষ্টা, এইটা নিয়ে আরিফুর রহমান রুমা যেভাবে উল্লাস প্রকাশ করেছেন, এবং ওনার মতো আমাদের দেশে অবস্থানরত অনেক আওয়ামী লীগের নেতাকর্মী অথবা আওয়ামী লীগের সুবিধাভোগীরা যেভাবে উল্লাস প্রকাশ করেছেন, তার মধ্যে আমি এক ধরনের বিকৃতি দেখতে পাই। আমি এই বিকৃতিটা আমার কাছে, আমি চাই না এই বিকৃতি, এই ধরনের বিকৃতি আমি দেখতে চাই না। কেন চাই না আমি বলি। দেখেন, কোনো সন্দেহ নাই যে আওয়ামী লীগের যারা সমর্থক, আওয়ামী লীগের যারা সুবিধাভোগী, এরা দীর্ঘদিন ধরে এক ধরনের আনন্দে ছিলেন, এক ধরনের প্রাপ্তিযোগ তাদের নিয়মিত হতো, এতে কোনো সন্দেহ নাই। তারা কিছু পেয়েছেন, কিছু পাইয়েছেন, অনেক কিছুই করেছেন। তার মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার এসে অথবা একটা আন্দোলন, গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের দলের পতন, দলীয় সরকারের পতন ঘটাতে তাদের সেই সুযোগ সুবিধার বন্ধ হয়ে গেছে। তারা দুঃখ পেতেই পারেন এবং এই দুঃখের জন্য তারা চিৎকার, আহাজারি সবই করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কথাটা হলো কি, যে আসিফ নজরুল যদি অসম্মানিত বিদেশে হন, উনি কিন্তু বাংলাদেশের বর্তমান সরকারের একজন প্রতিনিধি। বাংলাদেশ সরকারের প্রতিনিধি মানে এই দেশের প্রতিনিধি। কাজে ওনাকে অসম্মান করে কে সম্মানিত হন, এটা আমি বুঝতে পারি না। আমাদের দেশে এই প্রবণতাটা আছে। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন আমি দেখেছি যে বিএনপির করে কেউ যদি বিদেশে যেত, ধর আওয়ামী লীগের নেতাকর্মীরা, ওই দেশে যারা শাখা আছে তারা ওখানে যে এয়ারপোর্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে বিএনপির নেতাদেরকে দুয়ো দিত, স্লোগান দিত, অমুক করতো। আবার যখন আওয়ামী লীগের কোনো লিডার ওখানে যেত, এমনকি খোঁজ প্রধানমন্ত্রীও যেতেন ওখানে, শেখ হাসিনা, তখনও দেখতাম বিএনপির পক্ষ থেকে তাকে প্রতিহত করা, স্লোগান দেওয়া, এরকম চলতো। এটা কি পৃথিবীর আর কোনো দেশে এভাবে ঘটে কিনা আমি জানি না, কিন্তু আমাদের দেশে এটা খুব বেশি বেশি ঘটে। এটা যে ঘটে কেন সেটাও কিন্তু কিছু কিছু বুঝি না তা না, একেবারে বুঝি কিভাবে। যারা থাকে দেশের নেতারা, এই নেতাদেরকে খুশি করার জন্য বিদেশের ওই লোকগুলো এই কাজগুলি করে। ভাই, আপনারা বিদেশে আছেন, দেশের প্রতিনিধি হয়ে থাকেন, আপনারা কিন্তু কেবল আপনার নেতৃবৃন্দকে খুশি করে এই কাজ না। আপনারা যখন বিদেশে থাকেন, একজন বাঙালি যখন বিদেশে থাকেন, উনি কিন্তু ওই দেশে বাংলাদেশের অ্যাম্বাসেডার হিসেবে থাকেন। মানে আপনার আচার আচরণ কর্মকাণ্ডের মাধ্যমে ওই দেশটা পুরো বাংলাদেশি জাতিটাকে বিচার করে। আপনারা যদি এখানে উশৃঙ্খল আচরণ করেন, যে কোনো কারণে যদি করেন, তাহলে সেই আচরণটা কিন্তু আমাদের দেশের জন্য এক ধরনের নেতিবাচক পরিচিতি ওই দেশের সরকার এবং জনগণের কাছে বয়ে নিয়ে যায়। আপনার ওখানে বিদেশেও তো হয়, নানা ধরনের প্রতিবাদ হয়, তারা লাইন ধরে দাঁড়িয়ে থাকে, কিন্তু হুড়াহুড়ি, মারামারি, গায়ে হাত দেওয়া, তারপরে স্বাভাবিক তাদের গতিপথকে থামিয়ে দেওয়া, এটা তো কোনো ভদ্র আচরণ না। আমি কিন্তু আসিফ নজরুল সাহেবের সঙ্গে যে আচরণটা করা হয়েছে সুইজারল্যান্ডে, যারাই করুন, আমি কিন্তু তাদের আচরণকে কোনোভাবেই সমর্থন জানাতে পারি না। আমি মনে করি এটা একটা অন্যায় কাজ।
আমি মনে করি এটা একটা অসৌজন্য কাজ, এটা ঠিক না। আপনারা যদি ওনার এই আচরণটাকে পছন্দ না করতেন এবং এই সরকারকেও পছন্দ না করেন, তাহলে আপনাদের কিন্তু উপায় ছিল, আপনারা ওখানে প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে থাকতে পারতেন। কিন্তু ওনাকে বাধা দেওয়াটা, এটা তো ওখানকার আইনেও নিষিদ্ধ এবং সৌজন্যতা বিরোধী। এই কাজটা আপনারা কেন করেন? এটা করার মাধ্যমে আপনি কি পুরো বিশ্বের কাছে অথবা সুইজারল্যান্ডে জেনেভাবাসীর কাছে অথবা জেনেভার কর্তৃপক্ষের কাছে আমাদের বাংলাদেশের মান সম্মানকে উন্নত করতে পারলেন? পারলেন না তো। তো এটা কেন করেন ভাই? এবং আমি দেখেন, আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে, এই আচরণে কিন্তু বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন মিস্টার তারেক রহমান, তিনিও কিন্তু এই আচরণের নিন্দা করেছেন। তিনি একটা বিবৃতিও দিয়েছেন। বিবৃতিতে বলেছেন যে বিদেশের মাটিতে নিজ দেশের সরকারের একজন উপদেষ্টার সঙ্গে শিষ্টাচার বহির্ভূত আচরণ শুধু অনভিপ্রেতই নয়, বরং দেশ ও জনগণের আত্মমর্যাদার উপর প্রচণ্ড আঘাত। যে কথাটা আমি বললাম, কারণ একটা জিনিস বুঝতে হবে, আপনি ভাবেন আপনি তো বিদেশে থাকেন না ভাই, আপনি তো ওদের কালচারটা আপনার মধ্যে আসা উচিত এতদিনে, আপনি তো বুঝেন। কিন্তু ওখানে যে যদি আপনি মানে আমাদের বাংলাদেশেও যেটা না ঘটে তার চেয়েও ভয়ঙ্কর আচরণ, তার চেয়েও নেককারজনক আচরণ করেন, তাহলে আপনার কী লাভ হলো? আপনার মধ্যে তাহলে কী কালচারাল ডেভেলপমেন্ট হলো? আমি এই ধরনের আচরণকে প্রশংসা করতে পারি না। আপনারা আসিফ নজরুলের কোনো কথা পছন্দ না হতে পারে, প্রতিবাদ করেন, প্রশ্ন করেন, কিন্তু প্রশ্ন করার জন্য পথ আটকে প্রশ্ন করতে হবে, এটা কি ভদ্রতা হলো? আমি মনে করি এই ধরনের সংস্কার বন্ধ হোক, এই ধরনের কালচার বন্ধ হোক। এবং আমি সকল সরকারি দলকে, বেসরকারি দলকে, সকল রাজনৈতিক দলকে বলবো, বিদেশে আপনার দলের শাখা করা বন্ধ করেন। বিদেশে যারা বিভিন্ন রাজনৈতিক দল, সে যে দলেরই হোক না কেন, বিদেশে যারা বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের শাখা খুলেন এবং সেই শাখার নেতা হন, তাদেরকে আমি ধরেই নেই তারা এক একজনের চেয়ে বড় ধান্দাবাজ। ওরা ধান্দাবাজি করার জন্য তারা এই কাজটা করেন। বিদেশে বিএনপি আওয়ামী লীগ প্রতিষ্ঠা করার কোনো দরকার নাই। বিএনপি আওয়ামী লীগরে বাংলাদেশের মধ্যেই রাখেন। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।